কেউ বলছে সংবিধান সভার নির্বাচন অর্থাৎ গণপরিষদ নির্বাচন, কেউ বলছে না গণভোট, কেউ বলছে জাতীয় সংসদ নির্বাচন। এই যে দোলাচল, মানে নানা মত, এটাকে ঐকমত্যে আনবে কে? সরকার উদ্যোগ নিতে পারে, সরকার মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে, সালিসি করতে পারে, কিন্তু অন্যের উপর তো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ, সুনির্দিষ্ট তারিখ হয়নি, রোডম্যাপ হয়নি। নির্বাচন কমিশন যদিও বলছে তারা নির্বাচন করতে প্রস্তুত, রাজনৈতিক দলগুলো কতটা প্রস্তুত? আওয়ামী লীগ সরকার একটা আইন দেখিয়ে তার মধ্যে ব্যবস্থা নেওয়া হতো। যেমন কাউকে বলা হতো সরকারের সমালোচনা করছে যে রাষ্ট্রদ্রোহী। সরকারের সমালোচনা আর রাষ্ট্রের সমালোচনা কিন্তু এক নয়। রাষ্ট্র সবার, সরকার সবার নাও হতে পারে। পুরো বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীন থাকার কথা, সেটা নেই। সুতরাং আমরা তো দেখি সরকার বদলের সঙ্গে সঙ্গে আইনের ব্যাখ্যা বদল হয়, আদালতের রায় বদল হয়, এবং মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। দর্শক, স্বাগত জানাচ্ছি বলা না বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান। সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি বলা না বলা অনুষ্ঠানে। ধন্যবাদ। সোহরাব ভাই, আমাদের দেশের এই মানে গত বছরের 5 আগস্টের পরের দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। 1 বছরের প্রত্যাশা, প্রাপ্তি, অনেক হিসাব নিকাশ আছে। এখন সবচেয়ে বড় আলোচনা একটা দাঁড়িয়েছে। আমি আজকের বিষয়ে দুটো বিষয় বলি। একটা হচ্ছে জুলাই সনদ সংবিধানের উপরে থাকবে না সংবিধানের স্বীকৃতি হবে, নাকি জুলাই সনদ একটি রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে, একটা মর্যাদার জায়গায় থাকবে। আর একটা হচ্ছে সংবিধানের জায়গায় সমুন্নত থাকবে, সংসদে তার পরিবর্তন পরিমার্জন এর আগে অতীত হয়েছে, কিছু সংযোজন বিয়োজন, সেটা বৃহৎ দল জাতীয়তাবাদী দল বলছে তাদের সমমনা। আরেকটা দল বলছে না, আগে জুলাই সনদকে রাষ্ট্রীয় মানে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে তারপরে নির্বাচন, এবং জুলাই সনদের অধীনে নির্বাচন না সংসদের নির্বাচন। অনেকগুলো বিতর্ক হয়ে শুরু হয়েছে। কি হবে আসলে? জুলাই সনদ কিন্তু জুলাই মাসের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, মানে চূড়ান্ত হওয়ার কথা ছিল, যে সব দলে সই করবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে বা ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো কেমন হবে তার একটা রূপরেখা থাকবে। কিন্তু আজকে আগস্ট মাসের 25 তারিখ এসেও কিন্তু এ ব্যাপারে আমরা আলোর ইশারা দেখছি না। এক ধরনের অনিশ্চয়তা, অস্থিরতা, মতভেদ এবং নতুন নতুন বিতর্ক যুক্ত হচ্ছে। আগে ছিল আপনি যেটা বলছিলেন যে এর আইনি ভিত্তি, মানে এটা সংবিধানের উপরে থাকবে না নিচে থাকবে, বা এনসিপি, জামাত এবং অন্যান্য দল তারা আইনি ভিত্তি চেয়েছিল যে আগামী সংসদে কারা আসবে তারা এই জুলাই সনদ অনুমোদন করতেও পারে নাও পারে, তাহলে সবটাই ব্যর্থ। সুতরাং একটা আইনি ভিত্তি থাকুক। বিএনপি সহ অন্যান্য দল এটা মেনে নিয়েছে যে আইনি ভিত্তি থাকা উচিত। আইনি ভিত্তি কীভাবে হতে পারে? একটা হতে পারে যে রাষ্ট্রপতির প্রকৌশন বা অধ্যাদেশের মাধ্যমে। অতীতে অনেক সরকার এটা করেছে, সামরিক সরকার করেছে, বিগত সেনা সমর্থিত সরকারের সময় আমরা দেখেছি অনেকগুলো অধ্যাদেশ হয়েছে। এখন যে বিষয়টা হচ্ছে যে এটি জুলাই সনদ হতে হবে সংবিধানের ঊর্ধ্বে। সংবিধান হচ্ছে মাদার ল, সব আইনের মানে কেন্দ্র এটি। কোনো আইন যদি সংবিধানের ব্যত্যয় ঘটে, সংবিধানের বিপরীত অবস্থান নেয়, তাহলে সেই আইন বাতিল হয় বা সেই আইন চ্যালেঞ্জ করা যায়। এখানে বলা হচ্ছে যে তার মানে সংবিধানের উপরে স্থান দেওয়া, কিন্তু সেটা কি আদালত অনুমোদন করবে? বা সেটা ভবিষ্যতে যদি চ্যালেঞ্জ করে, এরকম তো আওয়ামী লীগ সরকার অনেক আইন করেছিল, ষোড়শ সংশোধনী আমরা জানি যে যেটি সুপ্রিম কোর্ট বাধা দেওয়ার পরেও, সেটা অবৈধ ঘোষণার পরেও সরকার কিন্তু সেটি নিয়ে মানে সেটি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে? পঞ্চদশ সংশোধনী, যেটা নিয়ে এই আজকে যে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, আওয়ামী লীগের পরাজয়, পতন, সব কিছুর পেছনে কিন্তু অনেকেই বলেন যে পঞ্চদশ সংশোধনী। এটা কি সেই মাজহার হোসেন মামলা? মাজহার হোসেন মামলা তো ছিল বিচার বিভাগের স্বাধীনতা, কিন্তু পঞ্চদশ সংশোধনী ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে কি থাকবে না।
যেহেতু আওয়ামী লীগ 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেল, তারা এটি বাতিল করে দিল এবং সেক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের একটি রায়কে ভিত্তি করে রায়কে দোহাই দিয়ে, কিন্তু ওই রায়ে কিন্তু বলা ছিল যে আরো 2-3টি অন্তত সামনে দুটি নির্বাচন সরকারের অধীনে, এই সরকারের অধীনে হতে পারে বা হবে, কিন্তু সেখানে বিচার বিভাগের লোকদের অন্তর্ভুক্ত না করার জন্য আওয়ামী লীগ শুনেনি। আজকেও যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, আর আমরা এত বড় একটা অভ্যুত্থানের পর, এত জীবন দানের পর, আমরা যদি এই নির্বাচনটি কিভাবে হবে, আগামী সংসদ কিভাবে হবে, উচ্চকক্ষের ভোট কিভাবে হবে, এ ব্যাপারে যদি একমত না হতে পারি, অর্থাৎ এই মতবিরোধ থেকেই যায়, তাহলে তো এটি মানে যে গণতন্ত্রের অভিযাত্রা সেটা থমকে যাবে এবং নিশ্চয়ই সেটি কেউ চায় না। কিন্তু সৌরভ ভাই, মানে আপনি তো অনেকদিন ধরে বাংলাদেশের এই রাজনীতি, আমাদের এই সংস্কৃতি, আমাদের একমত ভিন্ন মতটা আপনি দেখে আসছেন। 90 দেখেছেন, 3 জোটের রূপরেখা কিছুই হয়নি। তারপরে আমরা দীর্ঘদিন পরে আবার 1/11 এসে আমরা ভেবেছিলাম এবার একটা শিক্ষা হবে, আমরা হলো না। একটা ভালো নির্বাচন হলো। 1/11 পরে তো মানুষের ব্যাপক মানে জনসমাগম হয়েছিল। সেই নির্বাচনটিকে নিয়ে কে কি বলবে জানি না, আমরা দেখেছি। কিন্তু তারপরে নির্বাচনগুলো খুব পচা নির্বাচন হলো, একদম পচা নির্বাচন, খুবই বাজে নির্বাচন হলো। এখন যে মানুষের আশার আলো, যে মানুষ এত বড় একটা ঘটনা ঘটলো, একটা সরকার রেজিম পরিবর্তন হয়ে গেল, তারপরে এসে যদি বলেন আপনি যে জুলাই সনদ না সংবিধান, মানে আমরা যদি এই তর্কে এখন লিপ্ত থাকি, সরকার বলছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তো যে সময়টা আছে, যে রূপরেখা আছে, আবার এর মধ্যে আছে এসেছে পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি নিয়ে এক ধরনের কথা, নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে সরকার যদি আইন করে তাহলে পিআর পদ্ধতি হবে। মানে এটাকে কেউ কেউ আশঙ্কা করছে যে এটা একটা পরিবেশটা ঘোলাটে করে একটা নির্বাচন হওয়ার পরিবেশটাই নষ্ট করে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো কারসাজি বা সন্ধি আছে কিনা। এটি স্বাভাবিক যে এই চিন্তা থাকতেই পারে, কারণ প্রথমত হচ্ছে জনজীবনের স্বস্তি নেই। একটা হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা, দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা। আপনি মব ভায়োলেন্স বা মব সন্ত্রাস আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি। নির্বাচন এখনও কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে গত সপ্তাহে তারা একটি রোডম্যাপ দেবে, কিন্তু রোডম্যাপ দিতে পারেনি গত সপ্তাহে। এই সপ্তাহে দেবে কিনা তাও আমরা জানি না। ইতিমধ্যে যদিও সীমানা নিয়ে শুনানি শুরু হয়েছে এবং প্রথম দিনেই এক ধরনের অঘটন ঘটেছে, ভবিষ্যতে যাতে না ঘটে সেটা চাইব। নির্বাচন কমিশন বলেছে তাদের উপর চাপ নেই, চাপ আসলে তারা পদত্যাগেও প্রস্তুত। হ্যাঁ, নির্বাচন কমিশনের এরকম দৃঢ়তা থাকা ভালো, আমরাও আশা করি। আর নির্বাচন কমিশন একা তো নির্বাচন করতে পারবে না, এমনকি সরকারের সমস্ত রাষ্ট্রের সমস্ত যন্ত্র যদি একটি ভালো নির্বাচন করতে চায় তাও পারবে না, যদি এই নির্বাচনের অংশীজন যারা রাজনৈতিক দলগুলো যদি সহায়তা না করে। এখন রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে একমত হতে পারছে না। কেউ বলছে সংবিধান সভার নির্বাচন অর্থাৎ গণপরিষদ নির্বাচন, কেউ বলছে না গণভোট, কেউ বলছে জাতীয় সংসদ নির্বাচন। এই যে দোলাচল, মানে নানা মত, এটাকে ঐকমত্যে আনবে কে? সরকার উদ্যোগ নিতে পারে, সরকার মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে, সালিসি করতে পারে, কিন্তু অন্যের উপর তো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে সরকার বলছে যে আপত্তি সহ অনেক সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীকালে সেটা রাখতে পারবে কিনা। এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি বলছেন এই যে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একদিনে হওয়াটা খুবই কঠিন, এবং সেক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে যে পিআর পদ্ধতি। বর্তমান যে সংবিধান আছে সেখানে পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে ভোটের কোনো সুযোগ নেই, কারণ বর্তমান আমাদের সংবিধানের যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ব্যক্তিকে ভোট দেওয়া। অর্থাৎ আপনার এলাকায় একটি যে 300 আসনের এর 300 আসনই নির্দিষ্ট প্রার্থী থাকবে, প্রার্থীকে বাছাই করার সুযোগ নেবে ভোটাররা। কিন্তু পিআর পদ্ধতিতে প্রার্থী থাকবে না, সেখানে দলকে ভোট দেবে, শুধু মার্কাকে ভোট দেবে। সেখানে স্বতন্ত্র প্রার্থীর কি হবে? আর পুরো বিষয়টাই হচ্ছে তার নতুন সংবিধান করতে হবে। এখন সংবিধান নির্বাচনের 5-6 মাস বাকি আছে, এর মধ্যে নতুন সংবিধান,
যেটি এনসিপি সহ অনেক দলই বলছে, এবং তারা অবশ্য একটা আপোষ ফর্মুলা দিয়েছে, সেটা হচ্ছে যে সংবিধান সভা হবে, অর্থাৎ গণপরিষদ হবে, যেটি এই নতুন সংবিধান গ্রহণ করার পর জাতীয় সংসদ হিসেবে কাজ করবে 5 বছর। কিন্তু না, সে বিষয়ে কিন্তু বিএনপি সহ অনেক দল একমত নয়। তারা বলেছে না, সংবিধানের ভিত্তিতেই হতে হবে। বিএনপি এবং তার সহযোগীরা এই সংবিধানের ভিত্তিতে নির্বাচন করতেছে। আর এই সংবিধান যদি নাকচ করা হয়, তাহলে এই সরকার যে শপথ নিয়েছে কিন্তু এই সংবিধানের ভিত্তিতে, রাষ্ট্রপতির কাছে এবং সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে, তাহলে তার কি ভিত্তি থাকে? সোহরাব ভাই, আপনি খুব চমৎকার করে বললেন। এখন একটা প্রশ্ন দাঁড়ায়, আপনি যেটা বললেন যে যদি এই সংবিধানের অধীনে না দাঁড়ায় ইলেকশন হয়, প্রথমত হচ্ছে যে একটা নতুন সংবিধান গণপরিষদ করে, গণভোট করে, গণপরিষদ তৈরি করে, গণপরিষদ সেখানে আসার পরে আবার সংবিধান প্রণয়ন করার পরে একটা সংসদ নির্বাচন হবে। যদি এইটা যারা বলছেন, তো আপনি বললেন যে তাহলে সংবিধান না থাকলে সরকারের অস্তিত্ব থাকে না, সরকার এই সংবিধান অধীনেই শপথ নিয়েছে সুপ্রিম কোর্টের রেফারেন্সে। সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নিয়েও প্রশ্ন আছে। সুপ্রিম কোর্টের আবার সংবিধানের কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই। অনেকগুলো জটিলতা, আমরা জটিলতা এড়িয়েও যদি আসি, খুব পরিষ্কারভাবে কি আপনি বলতে পারেন যে এনসিপি কিন্তু বলে দিয়েছে, তারা যেমন হাসনাত আব্দুল্লাহ বলেছে যে আমরা এখন বিএনপি এই নির্বাচন কমিশনের কেমন নির্বাচন হবে, সরকার একটি নির্বাচন কমিশনের সামনে সীমানা নির্ধারণ আলোচনায় নিরাপত্তা দিতে পারে না, সেখানে ভোট ব্যালট বাক্স কিভাবে নিরাপত্তা দিবে এটা আমরা রিহার্সাল দেখে ফেলেছি। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এনসিপি কিন্তু বলেই দিয়েছে তারা আসলে এইভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে না, সম্ভবত তারা বলছে। এবং যদি তারা না নেয়, জামাত পরিষ্কার অবস্থান করছে না, এখন দেখেন তাহলে তো নির্বাচনটা একতরফা হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নির্বাচন নিতে পারবে না। তাহলে এমনিতেই মানুষের নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার বলছে এবার নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের আনা। আপনার মতামত কি? প্রথমত হচ্ছে নির্বাচনটা কেন? নির্বাচন তো গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে, এবং নির্বাচনের নিয়ামক শক্তি জনগণ, সাধারণ মানুষ, ভোটাররা, এই যে 13 কোটি বা 12.5 কোটি ভোটাররা ঠিক করবে। নির্বাচন কমিশন, সরকার সবাই হচ্ছে এর ব্যবস্থাপক মাত্র, আর রাজনৈতিক দলগুলো ভোট প্রার্থী হবে। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করবে, নিজেদের কর্মসূচি পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে, যে ভোটাররা যাকে বেছে নেয়। এখন আমরা যদি নির্বাচনের বিষয়েই একটি ঐকমত্যে না আসতে পারি, একটি সিদ্ধান্তে না আসতে পারি, তাহলে তো নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, রোজার আগে, তার মানে 15 তারিখের আগে। মানে একটা নতুন জটিলতা। এবং এনসিপির কথা বলছেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম কিন্তু মালয়েশিয়া প্রবাসীদের সাথে আলোচনায় বলেছেন যে এই সংবিধানের অধীনে তারা নির্বাচন করবেন না। তাহলে নতুন সংবিধান তৈরি করতে হবে। নতুন সংবিধান তৈরি করতে হলে গণপরিষদের মাধ্যমে হতে হবে। আরেকটা হতে পারে গণভোট, কিন্তু বাংলাদেশে গণভোটের দৃষ্টান্ত কিন্তু খুব সুখকর নয়। 3টি গণভোট হয়েছে, 2 সামরিক শাসকের অধীনে 2টি, সেটা হচ্ছে তাদের সামরিক শাসনকে জায়েজ করার জন্য। আর পরবর্তী সেটি একেবারেই আনুষ্ঠানিকতা, সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছিল যে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাব। তখন আমাদের সংবিধানে গণভোটের রেওয়াজ ছিল। সংসদে আইন পাশ হয়েছে, সেটাকে অনুমোদন করেছে মাত্র। এখন সেখানে উপস্থিতি খুবই কম ছিল। এখন যেভাবে গণভোটের প্রশ্ন আসছে, এখন আজকে এই জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নে যদি কেউ বলে এই সংবিধানে নির্বাচন করবেন না, তা আরেকটি দল যদি বলে যে গণভোটে আমরা অংশ নেব না, অথবা গণপরিষদ নির্বাচন তো চ্যালেঞ্জ করবে, কারণ গণপরিষদ নির্বাচন হবে কিসের ভিত্তিতে? গণপরিষদ নির্বাচন তো সংবিধানের বাইরে হতে পারে না কোনো নির্বাচনই বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। এই অন্তর্বর্তী সরকার সংবিধানে না থাকলেও সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতির যে এখতিয়ার আছে, সেই এখতিয়ার ব্যবহার করা হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে। সেটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও কিন্তু হয়েছিল, একই রকম।
আর সেখানে 2 বছর সময়ও নেওয়া হয়েছিল। আমি মনে করি এখানে এই সরকারের একটা বড় দুর্বলতা বা রাজনৈতিক নেতৃত্বেরও, যে এই সরকারের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। যদি এটা দেওয়া হতো যে 16 মাসের মধ্যে, 15 মাসের মধ্যে বা 18 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে নির্বাচন হবে, তাহলে সরকারের প্রস্তুতিটা ওভাবে থাকতো যে 1 বছরের মধ্যে আমাদের দায়িত্ব হচ্ছে 1 বছরের মধ্যে নির্বাচনটা করে যাওয়া। এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ, সুনির্দিষ্ট তারিখ হয়নি, রোডম্যাপ হয়নি। নির্বাচন কমিশন যদিও বলছে তারা নির্বাচন করতে প্রস্তুত, রাজনৈতিক দলগুলো কতটা প্রস্তুত? এখন এখানে এই যে আইনি লড়াইয়ের পেছনে রয়েছে ভোটের হিসাব। যারা মনে করে যে যত দ্রুত নির্বাচন হলে তারা লাভবান হবে, তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। যারা মনে করে যে দ্রুত নির্বাচন হলে তারা ক্ষতিগ্রস্ত হবে, নির্বাচন প্রলম্বিত হলে তারা লাভবান হবে, তারা দল গোছাতে পারবে বা জনগণের কাছে যেতে পারবে। খুবই পরিষ্কার যে আসলে তাহলে একটা ধরনের কিন্তু জট লেগে গেছে। এই জট কিভাবে খুলবে? জাতীয় ঐকমত্য কমিশন খুব চেষ্টা করছে। তারা দফায় দফায় মাসের পর মাস রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, গতকাল বিশেষজ্ঞদের সাথেও বসেছে, এবং সেখানেও কিছু আলোচনা, সেখানেও কিছু নতুন প্রস্তাব এসেছে। এই যে গণভোটের প্রশ্ন এসেছে, প্রকুলেশন, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে কিছু করা, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হতে পারে, অধ্যাদেশের মাধ্যমেও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে অন্যরকম জটিলতা দেখা দেবে না। কিন্তু গণভোট সেটা একটা জটিলতা দেখা দেবে। একই দিন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন করা যাবে কিনা এটাও কিন্তু অনেকে চ্যালেঞ্জ করবে। বিএনপি বলে দিচ্ছে সংবিধানের বাইরে কিছু যাওয়া যাবে না। সোহরাব ভাই, আমি আপনার ওই শুরুর দিকের একটা কথা আমার কাছে মনে হচ্ছে যে ষোড়শ সংশোধনী যখন, মানে পঞ্চদশ সংশোধনী আওয়ামী লীগ সরকার বাতিল করলো, তারপর ষোড়শ সংশোধনী হলো, আবার খায়রুল হকের রায় সুপ্রিম কোর্টে, আবার এটা আমাদের আদালতের মধ্যে বাতিল হলো। আমার সাথে একটা জিনিস জানার ইচ্ছা, ধরেন একবার অ্যাপিলেট ডিভিশনে যে রায়টা হয়, সেইটা কি পরবর্তী অ্যাপিলেট ডিভিশন আবার সেটা বাতিল করে দিতে পারে, বা এইটা কি প্রক্রিয়াটা কি আসলে এটা নিয়মতান্ত্রিক হচ্ছে কিনা? না, কেন বলছি, কারণ এখন যে অ্যাপিলেট ডিভিশন যে রায়টা দিল, পরবর্তী যে সরকারের আসার পরে তো এক সময় থাকবে না, তখন কি আবার তারাও আবার এসে এই আমাদের বর্তমান অ্যাপিলেট ডিভিশনের রায়টাকে আবার বাতিল করতে পারে, দিবে যে কোনো রায়? আদালত, আমাদের সংবিধান বা আইন তো ব্যাখ্যার বিষয়। কোনটি আইনের ব্যত্যয় ঘটেছে, কোনটি সংবিধানের পরিপন্থী হয়েছে, এটি ব্যাখ্যা এক একজনে এক এক রকম করেছেন। যেমন প্রথম খায়রুল হক সাহেবই, সাবেক প্রধান বিচারপতি, তিনি প্রথম পঞ্চম সংশোধনী সংবিধানের, অর্থাৎ জিয়াউর রহমানের সময় যে সংশোধনী হয়েছিল সামরিক শাসন, সেটাকে কিন্তু তিনি অবৈধ ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে আপিল বিভাগও সেটা করেছে। সপ্তম সংশোধনীও একইভাবে সেটা বাতিল হয়েছিল। সেখানে বলা হয়েছে আমাদের সংবিধানে যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হবে জনগণের ইচ্ছে দ্বারা। জনগণের ইচ্ছে মানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, জনগণ ঠিক করবে কারা সরকার পরিচালনা। সামরিক শাসন বা অন্য কোনো শাসন, সেটি কিন্তু জনগণ দ্বারা নয়। বা এখন যে অন্তর্বর্তী সরকার আছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। আদালতের আপিলের মানে আপিল বিভাগ কোনো রায় দিলে সেটা বদলানো যায় না তা না। ধরেন আপিল বিভাগ কোনো সিদ্ধান্ত দিল, পরবর্তীকালে রিভিউতে কিন্তু সেটি অনেক সময় দেখা যাচ্ছে সেটা সংশোধন হয় না। আমি সেটা বলছি না, বলছি প্রচলিত নিয়মে লোয়ার কোর্টের উপরে আমরা যেটা থাকি, সিএমএম আদালতে যদি আমরা ঢাকায় বলি, তারপর জজ কোর্টের পরে বা সিএমএম সেশন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, তারপরে চেম্বার জাজ, তারপর সুপ্রিম কোর্ট, আপিল ডিভিশন, মানে ফুল বেঞ্চ যেটাকে বলি। এরপরে কি থাকে? না, এরপরে থাকে না। এরপরে হচ্ছে আরেকটা বড় জনগণের সার্বভৌম ইচ্ছা। জনগণের সার্বভৌম ইচ্ছা। আচ্ছা, সেটা হচ্ছে আমরা যখন আইনের শাসনের কথা বলবো, এই যে আমরা জুলাই সনদ নিয়ে এত বিতর্ক, এটাই যে 5 আগস্ট
অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটা ইচ্ছা প্রকাশ করেছে, ইচ্ছা প্রকাশ করেছে। মানে এই জনগণ যে ইচ্ছা প্রকাশ করলো সেটা নিয়ে তো কোনো প্রশ্ন না। আবার এই জনগণে কি শুধু রাজনৈতিক দলগুলো কি জনগণকে প্রতিনিধিত্ব করে? রাজনৈতিক দলের বাইরেও তো মানুষ আছে। এবং জুলাই অভ্যুত্থানে তো শুধু রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি, শুধু ছাত্ররা নেতৃত্ব দেয়নি, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, অটো চালক, ফুটপাতের একেবারেই যাদের সাথে রাষ্ট্রের সম্পর্ক নেই, কোনো রাজনীতির সম্পর্ক নেই, রাজনৈতিক দলের সম্পর্ক নেই, তারা এবং এককভাবে কিন্তু তারা বেশি জীবন দিয়ে। অবশ্যই। সুতরাং আমরা আজকে যে জনগণের নামে বলি, জনগণের ইচ্ছার কথা বলি, সেখানে এই মানুষগুলোর কথা কার কাছ থেকে এই জনগণের কথাও ভাবা উচিত, যারা এই জাতীয় ঐকমত্যের কমিশনের বৈঠকও আসতে পারে না, আর এই কি বলে আপনার নাগরিক টেলিভিশনের টক শোতেও আসতে পারে না। সুতরাং ওই জনগণের কথা ভাবতে হবে। সবার উপরে কিন্তু মানুষ। আপনি দেখুন, এত বড় একটা অভ্যুত্থান হলো, আমাদের পরিবর্তন কতটা হয়েছে। আপনি প্রথম অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে মানুষের তা আশা ছিল যে আওয়ামী লীগের 16 বছরের শাসনে একটা দমবন্ধ অবস্থা ছিল, বিশেষ করে শেষের দিকে তারা বিরোধী মতকে দমন পীড়ন করার জন্য নানা রকম আইন প্রয়োগ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীকালে সাইবার নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন, যার অফিসিয়াল সেক্রেসি আইন, অনেক আইন ব্যবহার করেছে, গণবিরোধী আইন ব্যবহার করে তার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের চেষ্টা করেছে। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারটি পরিবর্তন হয়েছে। তারপর মানুষ এখন মন খুলে কথা বলতে পারছে কিনা, লিখতে পারছে কিনা, বলতে পারছে কিনা, মত প্রকাশ করতে পারছে কিনা। মত প্রকাশ করতে পারছে, কিন্তু যদি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বিপক্ষে যাচ্ছে তখন সেখানে মব আসছে। এটা তো আরো ভয়ঙ্কর। একটা হচ্ছে আইনি ভাবে, আগে আওয়ামী লীগ সরকার একটা আইন দেখিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। যেমন কাউকে বলা হতো সরকারের সমালোচনা করছে যে রাষ্ট্রদ্রোহী। সরকারের সমালোচনা আর রাষ্ট্রের সমালোচনা কিন্তু এক নয়। রাষ্ট্র সবার, সরকার সবার নাও হতে পারে, সেটা সব সরকারের জন্যই। যেমন সরকার আমাদের এখানে গঠিত হয় সংখ্যাগরিষ্ঠ দল সংখ্যাগরিষ্ঠ আসন যে দল পায়। সংখ্যাগরিষ্ঠ আসন, এই যে আনুপাতিক হারে ভোটের ব্যাপারটা এ কারণেও এসেছে যে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সরকার 2008 সালে 47% ভোট পেয়েছিল। এর আগে 33, 36, 37, 34 এই ভোট পেয়ে কিন্তু সরকার গঠন করেছে। অর্থাৎ তারা সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন পায়নি। তারপরও যেহেতু এই ওয়েস্টমিনিস্টার সংসদ গরিষ্ঠ সংখ্যক আসন যারা পায় তাদেরকে আমরা নির্বাচিত সরকার বলি। এখন নির্বাচিত সরকার অর্থ এটা নয় যে সরকার যা খুশি করবে, যারা নির্বাচিত হয়েছে তারা যা খুশি করবে। এ কারণেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আসলো কেন? পৃথিবীর খুব কম দেশেই তো এই ব্যবস্থা আছে, পাকিস্তান বা আরো 2-4টা দেশে আছে। এটা আছে যে এ কারণে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তার প্রতি মানুষের আস্থা নেই, বা তারা আস্থা রক্ষা করতে পারে না যে তারা নির্বাচনটি সুষ্ঠুভাবে হবে। মানুষ যে বিরোধী দলকে ভোট দিতে পারবে, যারা বিরোধী দলকে ভোট দিতে চায় সেই নিশ্চয়তা নেই। আপনি যেটা বলছেন মত প্রকাশের স্বাধীনতা আর আজকেই যে ঘটনাটা ঘটলো, একজন বিএনপির একজন নেতা, সম্ভবত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, তিনি একসময় ছাত্র নেতা ছিলেন, পরবর্তীকালে বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন, এমনকি একবার তো কাদের সিদ্দিকীর সাথে দল করেছেন, কিন্তু তিনি কিছু অকপট কথা বলেছেন। সেই কথায় যদি কেউ আহত হয় মামলা করতে পারেন, সেই কথা যদি রাষ্ট্রদ্রোহ কেউ মনে করে রাষ্ট্রদ্রোহ, তার সেই মামলাও করতে পারেন। কিন্তু তার বাড়ির সামনে তাকে গ্রেপ্তারের দাবি করা বা একটা জটলা করা এবং সেখানে একটা পরিস্থিতি তৈরি করা বা তাকে আক্রমণ করা, আমার মনে হচ্ছে এটি তো অন্য মানুষের মধ্যে ভয় পাইয়ে দেবে। কেউ আর এই ধরনের কেউ কথা বলতে তখন সাহস পাবে না যে আমি কথা বললেই তো আমার বিরুদ্ধে এরকম মব সন্ত্রাস সৃষ্টি হবে। সুতরাং সরকার কিন্তু বলেছে তারা মব চায় না, তারা চায় না যে মব সৃষ্টি হোক বা কোথাও মানুষের আইন। মব সন্ত্রাস মানে কি?
আইন নিজের হাতে তুলে নেওয়া, অর্থাৎ সরকারের প্রতিও কিন্তু অনাস্থা। ওই ব্যক্তিকে আক্রমণ করেছে সেটাই না, সরকার ব্যবস্থা, আইন, প্রচলিত আইনকে অগ্রাহ্য করা, আইনকে চ্যালেঞ্জ করা, এটা তো করতে পারে না। তার মানে সরকারকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রের বিধিবিধানকে চ্যালেঞ্জ করা। আমরা একটু শেষ দিকে, আমার শুধু আপনার ওই প্রথম ওই প্রশ্নটা, একটা শেষ প্রশ্ন একবার ছোট্ট 30 সেকেন্ডে জানতে চাই যে রিভিউ, মানে সুপ্রিম কোর্টের রিভিউ আমি করলাম, ধরুন একটা আপিলের ডিভিশন একটা রায় দিল, আমার পক্ষে দিল বা বিপক্ষে দিল, আমি যদি পক্ষে না দেয় আমি আবার রিভিউতে গেলাম, এই রিভিউ তো লাস্ট, এরপর কি আদালত একই রিভিউকে কি আবার চ্যালেঞ্জ করা যায়? এখন আইনের ব্যাখ্যার তো নানা রকম প্রেক্ষাপট আছে, নানা রকম যুক্তি তর্ক, তথ্য প্রমাণ। আপনি ধরুন একটি হত্যা মামলা, এখন হত্যা মামলায় সর্বোচ্চ আদালতে রায়, সর্বোচ্চ আদালত একই বিষয় কয়বার রায় দেয়? আচ্ছা আমি বলছি, সর্বোচ্চ আদালতে এক তথ্য প্রমাণের ভিত্তিতে তো রায় দেয়, কিন্তু ওই রায়ের পর যদি তথ্য প্রমাণ পেয়ে যায়, যেমন 21 আগস্ট গ্রেনেড হামলা, এটা কিন্তু সর্বোচ্চ আদালতের রায় হয়েছে। সর্বোচ্চ আদালতের রায় হওয়ার পরে, সর্বোচ্চ না, সম্ভবত হাইকোর্টের রায় হয়েছে। এখন পরবর্তীকালে যারা রিট করলেন, এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেন, তারা ওই আদালত কিন্তু বলল যে শাস্তি দেওয়া হয়েছে সেটা আইনানুগভাবে দেওয়া হয়নি। হতেই পারে, হয়নি, এটা হতেই পারে। এটা আমি বলছি যে একই আদালত, সর্বোচ্চ আদালতের চেম্বার জজ, অ্যাপিলেট ডিভিশন, তারপর রিভিউ, এই তো একই আদালতে হওয়ার কথা না, কিন্তু কিসের ভিত্তিতে করবে তাকে তো একটা ব্যাখ্যা দিতে হবে। কিন্তু আমি বলছি যে একবার এটা আবার পুনর্বিবেচনা হতে পারে, পুনর্বিবেচনার পর আমি আবার তথ্য প্রমাণ দিলাম, সেটা আরেকবার পুনর্বিবেচনা হলো। এর পরবর্তীতে যারা আসবে, এই যে যারা রায় দিয়ে গেলেন, তারা কি যে ভুল রায় যদি দিয়ে থাকে, তাহলে কি তাদের মানে তখন কি আসলে আইনের ব্যাখ্যা কি মানে কি দাঁড়ায়? তাহলে আগের যে রায়ে যারা পানিশমেন্ট পেল বা যে লোকটার মৃত্যুদণ্ড হলো, মানে এইটাকে রাষ্ট্র কিভাবে ফিরিয়ে আনতে পারবে? ফিরিয়ে তো আনতে পারে না। আপনি সেই বিখ্যাত ফিরিয়ে দাও আমার 14টি বছর, এরকম আদালতে আপনারা প্রায় আমরা দেখি না যে নিরপরাধ ব্যক্তি একজন নামের কারণে, নামের সঙ্গে মিলের কারণে, অথবা যে মূল অভিযুক্ত, যে মূল আসামি, যে অপরাধী, সে প্রভাবশালী, সে অর্থ দিয়ে কিন্তু একজন নিরীহ মানুষকে জেল খাটিয়েছে এবং তার নাম পরিচয় গোপন করে তাকে বলিয়েছে যে তার সংসার চালানোর জন্য, যে তাকে ভাতা দিয়েছে। জজ মিয়ার কাহিনী আমরা কি দেখেছি, যে জজ মিয়া তো নিরপরাধ একটি লোক, তাকে দিয়ে বলা হয়েছে যে আমি এই ঘটনা ঘটিয়েছি। তো এরকম ঘটনাতে আমাদের এখানে এ কারণেই বলা হয় যে আমাদের বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই কাজটি কে করেছে? প্রভাবশালীরা করেছে, নির্বাহী বিভাগ করেছে। বিচার বিভাগের স্বাধীনতা, যেটি আপনি বলছিলেন মাজদার হোসেন মামলা, সেই মাজদার হোসেন মামলায় যে গ্যারান্টি, যে নিশ্চয়তা পাওয়া গিয়েছিল যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে, নির্বাহী বিভাগ কোনোভাবে হস্তক্ষেপ করবে না, মৌখিকভাবে সব সরকার এটা মেনে নিয়েছে। তারা বলেছে হ্যাঁ বিচার বিভাগের স্বাধীনতা আছে, কিন্তু কার্যকর করেনি। সুপ্রিম কোর্টের যে পুরো বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীন থাকার কথা, সেটা নেই। সুতরাং আমরা তো দেখি সরকার বদলের সঙ্গে সঙ্গে আইনের ব্যাখ্যা বদল হয়, আদালতের রায় বদল হয় এবং মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সৌরভ ভাই, আমরা আসলে আপনি ঠিক বলছেন। তারপর আপনি যেটা বলেন যে বাংলাদেশ জিতবে, বাংলাদেশে আশা বেঁচে থাকবে, বাংলাদেশের এই 18-20 কোটি মানুষের স্বপ্ন বেঁচে থাকুক, আমরা এই প্রত্যাশাই করি, আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশা করি। আর এর সাথে আজকে শেষ করছি আমাদের অনুষ্ঠান। ভালো থাকবেন দর্শক, বিদায় নিতে হচ্ছে বলা না বলা অনুষ্ঠান আজকের মতোই। দেখা হবে আগামী অনুষ্ঠানে কোনো এক নতুন অতিথির সাথে।